এই যে আপনার এফডিসির যে রেল লাইনের ক্রসিংটা আছে একবারে ওই পর্যন্ত তেজগাঁ পর্যন্ত ছোট ছোট বাচ্চা এবং ঝুপড়ি যেই ঘরগুলো আছে ওইখানে মানে ডাইকে ডাইকে বিক্রি করতেছে। আপনার অভিযোগ সত্য। আসলে মাদকের যে একটা মানে অপব্যবহার, এটা বস্তি এলাকায় বিভিন্ন এলাকায় এটার প্রকোপটা অনেক বেশি। তো আমরা এই নিয়ে কাজ করতেছি এবং আমরা চেষ্টা করতেছি এটি নিয়ন্ত্রণে আনার জন্য। তো আমরা আপনাদের কাছ থেকে অনেক তথ্য পাই বা বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য পাই। তো আমরা আসলে আমাদের দেশের এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা একটা বড় চ্যালেঞ্জ। কারণ আপনারা জানেন যে আমাদের দেশের যে আর্থসামাজিক যে অবস্থা, আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন কারণেই এটি একটি চ্যালেঞ্জ। আমি নিশ্চিত যদি আমাদের দেশে যদি কোনো গৃহহীন লোক না থাকতো, আমাদের দেশে কোনো যদি অভুক্ত লোক না থাকতো, আমরা যদি প্রতিটি শিশুকে একটি উপযুক্ত পরিবেশ দিতে পারতাম এবং তার যখন স্কুলে যাওয়ার সময় তখন যদি আমরা স্কুলে তাকে পাঠাতে পারতাম এবং সে যদি তার শিক্ষাক্রম শেষ করে একটি পেশায় নিযুক্ত হতে পারত, তাহলে আমি নিশ্চিত আমাদের দেশের অপরাধ পরিস্থিতি আরো অনেক অনেক নিয়ন্ত্রণে থাকতো, ভালো থাকতো। কিন্তু এই সমস্যাগুলো আছে। আমরা যখন দেখি 14, 15 থেকে 17, 18 বছরের কিশোর যারা এখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা, স্কুল কলেজে থাকার কথা, বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা, তাদেরকে আমরা সামুরাই চাকু সহ আমরা তাদেরকে গ্রেফতার করি ছিনতাই কাজের সময়। এটি খুবই দুঃখজনক। আমরাও কষ্ট পাই যখন এরকম একটি টকবকে তরুণ কিশোর তাকে যখন আমাদেরকে গ্রেফতার করতে হয় এবং মামলার আসামি হিসেবে কোর্টে চালান দিতে হয়। এবং এদের সংখ্যা কিন্তু একেবারে কম না। এবং আমরা দেখতে পাচ্ছি যারা এদেরকে আমরা মামলা দিয়ে থানায় জেলে পাঠাই, আবার কিছুদিন পর জামিন নিয়ে আসে, এই পেশায় নিযুক্ত হয়। তার জন্য আমরা বিকল্প ভালো কোনো ব্যবস্থা করতে পারলে হয়তো এই সমাজ থেকে এই ধরনের অপরাধটা আরো কমানো যেত, নিয়ন্ত্রণে আনা যেত। আমরা এর যে প্রকোপতা, এটা কেবলমাত্র আইন প্রয়োগের মাধ্যমে, গ্রেপ্তারের মাধ্যমে এটা শেষ করা যাবে না। এটার জন্য সামাজিক কিছু ব্যবস্থা রাখা দরকার। হয়তো সমাজবিজ্ঞানীরা এটা গবেষণা করবেন, তারা নিশ্চয়ই আমাদের একটা দিক নির্দেশনা দিতে পারবেন এবং সরকারের তরফ থেকেও যদি উদ্যোগ নেওয়া হয়, অর্থাৎ ক্রিমিনাল যে তৈরির যে প্রসেস, সেখানে যদি আমরা ইন্টারসেপ্ট করতে পারি, আমরা যদি এই শিশুদেরকে, কিশোরদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিতে পারি, তাদের যদি পড়াশোনার ব্যবস্থা করতে পারলে হয়তো এই অবস্থার অনেক উন্নতি হবে। কেবলমাত্র গ্রেপ্তার, জেলে পাঠানো এবং জেল থেকে জামিনে পাওয়া, আবার যেই পেশায় ফিরে আসা, এই যে একটা ভিশিয়াস সার্কেলের মধ্যে আছি, এই সার্কেল থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এবং আমরা আপ্রাণ চেষ্টা করি। আপনাদের ফিগারেও দেখতে পাবেন যে আমরা প্রচুর পরিমাণ মাদক, এটা বড় বড় চালানো ধরি, ছোট ছোট গুলো আমরা ধরি। তো এটি আসলে একটি চ্যালেঞ্জ আমাদের জন্য। আমি আবারও আপনাদের বলেছি যে আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে একটা বিপুল সংখ্যক মানুষ তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা এই বয়সে কিংবা কোনো কর্মে থাকার কথা, তারা সেই সুযোগটা না পাওয়ার ফলে হয়তো এই কারণে এবং তাদের কাছে মনে হয় যেন এই এখান থেকে ফিরিয়ে আনার জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চেষ্টা করেই যাচ্ছি। সামাজিক এই পেশায় কেন একজন মানুষ একটা অপরাধ জমা পেশায় কেন আমাদের সমাজবিজ্ঞানীরা দিলে সরকার হয়তো পরবর্তী ব্যবস্থা নিচ্ছে। আর আমরা আমি আবারও বলি, কেবলমাত্র তাদেরকে গ্রেফতার, মামলা করে পাঠানো, আবার বেরিয়ে ফিরে আসা, এই প্রক্রিয়া থাকলে কঠিন। আরেকটি হলো শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান তো চলতেই আছে, এটা চলবে এবং সামনে হয়তো আরো আমরা একটু জোরদার করবো, আরো ভালোভাবে এই অপরাধগুলো দমনে আমরা কার্যকর ভূমিকা রাখবার চেষ্টা করব। যাচ্ছি মাদকের বিষয়ে বিশেষ করে আমরা এবং এটা সিআইডিও এটা তদন্ত করতেছে, অর্থাৎ
এই মাদকের পিছনে যারা বড় বড় অর্থলগ্নিকারী আছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর আইনের মামলার মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এবং এই মানি লন্ডারিং আইনে মামলা করার এখতিয়ার সিআইডি আছে এবং আমার জানা মতে সিআইডি কক্সবাজার এলাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যারা মাদক পেশায় অর্থ বিনিয়োগ করে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর আইনে বেশ কিছু মামলা রুজু হয়েছে এবং তদন্তাধীন আছে এবং এটি যদি আরো জোরদার করা যায় হয়তো এই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। যে অবৈধ অস্ত্র উদ্ধারের ডেটা এটা পুলিশ হেডকোয়ার্টার মেনটেন করে এবং প্রতিদিন পুলিশ হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে বিভিন্ন যৌথ বাহিনী সহ যত বাহিনীর উদ্ধারকৃত অস্ত্র এটি পুলিশ হেডকোয়ার্টারে জমা হয় এবং তারা এই ডাটাটা মেনটেন করে। যাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে আপনার যে দুইটি অস্ত্র আমরা গতকালকে উদ্ধার করলাম এই আসামিদের বিরুদ্ধে পূর্বেও বেশ কিছু মামলা আছে এবং মোহাম্মদপুরেও যে অস্ত্রটি উদ্ধার হয়েছে সেই আসামিদের বিরুদ্ধে পূর্বের মামলা আছে। এরা আসলে সন্ত্রাসী। পাশাপাশি কি অন্য কোনো প্রফেশনে যুক্ত আছে কি? ওইটা আমরা এখনো এটা যাচাই বাছাই চলতেছে, আমরা এটার তথ্য উপাত্ত সংগ্রহের চেষ্টা করতেছি এবং এর সূত্র ধরে আরো অস্ত্র উদ্ধার কিভাবে করা যায় সেই চেষ্টা আপনাদের অব্যাহত আছে।